গত পর্বে মির্জা গালিবের রাজসভায় স্থলাভিষিক্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো আরো নতুন কিছু বিষয় নিয়ে। নওয়াবজান দিল্লির নামকরা বাইজি। তার গানের গলা ও গাওয়া গজলের ভক্ত অনেকেই। আর নওয়াবজান ভক্ত মির্জা গালিবের কবিতা। গালিবের লেখায় সুর দিতেই তার যাবতীয় আনন্দ। শুধু তাই নয়, গালিবের প্রতি তার প্রেম ঠিক যেন প্রেম ছিল না, তা ছিল জুনুন বা আকুতির পর্যায়ে। নিজের সোনার গহনা বিক্রি করে গালিবের ধার পরিশোধ করতেন। হাজি মীরের বইয়ের দোকান হতে গালিবের শের লুকিয়ে নিয়ে আসতেন, সন্ধ্যার সুর দিয়ে সবার কাছে হতে বাহবা কুড়াতেন। সবই গালিবের প্রতি গোপন ভালোবাসার কারণ। হাতের তালুতে মেহেদি দিয়ে গালিবের নাম লিখে রাখতেন। একদিন সাহস করে দেখাইলেন ও গালিবকে, বললেন, দেখুন, আমার হাতে লেখা আপনার নাম শুকিয়ে গেলেও ম্লান হয়ে যায়নি। গালিব উত্তর দিলেন, মৃত্যু ভয় সারাদিন ধরেই ছিল। জীবনের রং তাই ম্লান হবার আগেই বর্ণ হারাবে। গালিবের জীবন হতে একসময় নওয়াবজান হারিয়ে গেলেও তার জীবন বর্ণহীন হয়ে পড়েনি। এমনকি তার প্রিয় কেউ বিরহ ব্যথায় কাতর হলে গালিব চেষ্টা করতেন তাকে আবার বর্ণিল জীবনে উৎসাহিত হতে। তার কাব্যে বিষাদ বেদনার ছড়াছড়ি থাকলেও জীবন ভাবনায় তার অনুবাদ ছিল ভিন্ন। একবার গালিবের এক ঘনিষ্ঠ বন্ধুর গোপন প্রেমিকা মৃত্যুবরণ করলে সেই বন্ধু মানসিকভাবে খুব ভেঙে পড়ল। গালিব তার বন্ধুর বেদনা দূর করে তাকে সান্ত্বনা দিয়ে এক অমর চিঠি লিখলেন। মির্জা লিখেছিলেন, মির্জা সাহেব, তুমি যেভাবে দিন কাটাচ্ছ তা আমার মোটেও পছন্দ না। আমার প্রথম যৌবনে আমার এক গুরু আমাকে বলেছিলেন, সংযম সব সময়ের জন্য নয়, আর রিপুকেও সব সময় উপেক্ষা করাও ঠিক নয়। খাও দাও ফুর্তি করো, কিন্তু এটাও মনে রেখো, একটা বুদ্ধিমান মাছি কেবলমাত্র চিনির উপরই বসবে, কিন্তু সে তরল মধুর উপর বসে মজা চাকতে গিয়ে নিজেই আটকে যাবে না। আমি তার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। তুমি আরেকজনের মৃত্যুতে নিজের সর্বনাশ ডেকে আনতে পারো না। আমি তো মাঝে মাঝে খুবই আতঙ্কে থাকি পরকালের কথা ভেবে। যখন আমার যাবতীয় পাক মোচন শেষে আমাকে আমার নির্বাচিত একজন হরির সাথে থাকতে দেয়া হবে, তখন কি হবে আমার? এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? ওই একই মণিমুক্তা খচিত প্রাসাদ, একই ফলের গাছ, ঘুরে ফিরে সেই একই শান্তির জায়গা। আর খোদা আমার ওই একই প্রেয়সী হরিকে রক্ষা করবেন সব অনিষ্ট হতে, শুধু আমারই খেদমতের জন্য। আরে ভাই, ওইসব চিন্তা বাদ দিয়ে এখনকার চিন্তা করো। আরেকজন কাউকে দেরি না করে তাড়াতাড়ি নাও। বসন্ত ফেরার আগেই নতুন কোনো প্রেয়সীকে নিও। গত বছরের পুরনো পঞ্জিকা এবছরে ফেলে দিও। মির্জা গালিবের এই চিঠি নওয়াবজানের মতো গালিবের প্রেমিকারা পড়েছিলেন নিশ্চয়। তাদের কণ্ঠে তাই যুগে যুগে হাহাকার ভরা সুর ভেসে আসে। হে আমার নিষ্পাপ হৃদয়, কি হয়েছে তোমার? আর এই ব্যথার ওষুধই বাকি। সংস্কারবাদী মুসলিম পণ্ডিত হিসেবে সুপরিচিত ও শিক্ষানুরাগী অনেক ব্রিটিশের দৃষ্টিতেও সমানভাবে সম্মানিত স্যার সাইদ আহমেদ খান ও মির্জা গালিবের মধ্যে এক বিশেষ কারণে দূরত্ব তৈরি হয়েছিল। স্যার সাইদ তার আইনি আকবর গ্রন্থের মুখবন্ধ গালিবের কাছ হতে লিখিয়ে নিলেও বিশেষ কারণে তা ছাপাননি। গালিবের গোস্বা হওয়াটাও স্বাভাবিক ছিল। এরপর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। 1860 সালের মে মাস হতে মির্জা তার বহুদিনের প্রতীক্ষিত পেনশন পাওয়া শুরু করেন। তার পেনশন ছিল মাসিক 62 রুপি 50 আনা। এটা বলা মুশকিল ব্রিটিশদের আনুকূল্য নাকি রামপুর নবাবের সুপারিশ কোনো কারণে তার পেনশন মামলা খারিজ হয়েছিল। তবে তার জীবনীকার হালির ধারণা এক্ষেত্রে স্যার সাইদের ভূমিকাও থাকতে পারে। কেননা 1860 সালের মার্চ মাসে গালিব ও স্যার সাইদের দোস্তি পুনরায় স্থাপিত হয়েছিল একটি ছোট্ট ঘটনার মাধ্যমে। রামপুর নবাবের সাথে দেখা করে ফেরার পথে মুরাদাবাদে গালিব যাত্রা বিরতি করলেন। তিনি জেনেছেন তার পুরানি সুহৃদ স্যার সাইদ সেই এলাকায় এক গুরুত্বপূর্ণ জুডিশিয়াল পোস্টের দায়িত্বে আছেন। সাইদ জানতেন না গালিব সেই শহরে এসেছেন।
মির্জা নওশা পালকি হতে সরাসরি স্যার সাইদের বাসার সামনে নামলেন, বগলে একটা রেড ওয়াইনের বোতল নিয়ে। বাসায় ঢোকার মুখেই সবাই যেন দেখতে পায় এমন এক জায়গায় বোতলটা রাখলেন, ভাব দেখালেন এটা অন্য কেউ রেখে গেছে ভুল করে। স্যার সাইদ গালিবকে অভ্যর্থনা জানানোর পর ঠিকই খেয়াল করলেন এবং সেটা সবার অগোচরে সরিয়ে তার স্টোর রুমে রেখে দিলেন। কিছুক্ষণ পর গালিব খেয়াল করলেন বোতলটা গায়েব। বোতল বিচ্ছেদে বন্ধুর বিমর্ষ ভাব দেখে সাইদ বললেন, মন খারাপ করার কিছু নেই, ওটা নিরাপদে আমার স্টোর রুমে সরিয়ে রেখেছি। গালিব তার কথা বিশ্বাস করলেন না, সেটা প্রমাণ সমেত দেখতে চাইলেন। স্যার সাইদ স্টোর রুমে গালিবকে নিয়ে বোতলটা ফেরত দিলেন। লাল মদিরার বোতলটার দিকে তাকিয়ে গালিব মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই ব্যাপারে তাহলে ভরা বোতল কিছুটা খালি করলো কে? এই কারণেই কি তুমি ওটা স্টোর রুমে পাচার করেছিলে? তাহলে তো হাফিজ ঠিকই বলেছিলেন, These preachers show their majesty in mosque and pulpit, but once at home it is so far other things they do. স্যার সাইদ স্মিত হাস্যে কবুল করলেন বোতলটা কিছুটা খালি করার জন্য তিনি দায়ী। এরপর হতে তাদের বন্ধুত্বে আর ভাঙন ধরেনি। আমৃত্যু তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী ছিলেন। প্রতি রাতে শাশ্বত সত্য নিয়ে অজস্র কথা বলি, তা অসম্পূর্ণ থেকে যায় যদি তার সাথে সুরাপান না করি।